আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনুমতি আলোচনায় আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন 2024 সালের 5ই আগস্টের পর থেকেই ব্যারাকের বাইরে মানে সিভিল প্রশাসনে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। অন্তর্বর্তী সরকার আমলে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বেশ কয়েকবার বলেছিলেন সেনাবাহিনী যত দ্রুত ব্যারাকে ফিরে যেতে পারবে ততই মঙ্গল, কারণ সেনাবাহিনীর কাজ সিভিল প্রশাসনের নয়, তাদের মূল কাজ দেশের নিরাপত্তা রক্ষা করা। সবশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের 3 দিন পর গত 15ই ফেব্রুয়ারি সেনাপ্রধান সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে দেওয়া এক বক্তব্যে বলেছিলেন নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। কিন্তু এরই মধ্যে নির্বাচিত বিএনপি সরকার শপথ নেওয়ার 1.5 মাসেরও বেশি সময় পার হয়ে গেছে, তবে সেনাবাহিনী এখনো ফেরেনি ব্যারাকে। প্রশ্ন উঠছে, কেন সেনাবাহিনী এখনো ব্যারাকে ফিরছে না? প্রশ্ন উঠছে, জেনারেল ওয়াকারুজ্জামান অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় ধরে সেনা সদস্যরা ব্যারাকের বাইরে থাকা যে ক্ষতি হওয়ার আশঙ্কা করেছিলেন, যেসব উদ্বেগের কথা বলেছিলেন, সে আশঙ্কা আর উদ্বেগগুলো কি নির্বাচিত সরকার আমলে আর নেই? সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সিভিল প্রশাসনে বা মাঠ পর্যায়ে সেনাবাহিনীর তৎপরতা কমলেও সরকারের কাছ থেকে ব্যারাককে ফিরে যাওয়ার ব্যাপারে এখনো গ্রিন সিগন্যাল পাওয়া যায়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, সরকার সেনাবাহিনীকে যে পুরোপুরি ব্যারাকে ফিরে যেতে বলতে পারছে না, তার পেছনে আছে সুনির্দিষ্ট 2টি কারণ। সূত্রগুলো বলছে, মাঠ পর্যায় থেকে গত কয়েকদিনে সরকার পাওয়া কিছু তথ্যের কারণে এই 2 কারণ সরকারকে বেশ ভাবিয়ে তুলেছে। প্রশ্ন হলো, সেনাবাহিনী আসলে কতদিন ব্যারাকের বাইরে থাকবে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। 2024 সালের 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর ক্ষমতার কেন্দ্রবিন্দু ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ও সেনাবাহিনী। তখন রাজনৈতিক দলের নেতাদের সাথে আলোচনা করেন সেনাপ্রধান। এরপর 8ই আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয়। তখন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে 2024 সালের 17ই সেপ্টেম্বর প্রথম সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়। এর কয়েকদিন পর 30শে সেপ্টেম্বর থেকে এই ক্ষমতা দেওয়া হয় নৌবাহিনী ও বিমান বাহিনীর কর্মকর্তাদেরও। এরপর থেকে এই মেয়াদ 2 মাস করে বাড়িয়েছিল অন্তর্বর্তী সরকার। সবশেষ বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা 2025 সালের 12ই নভেম্বর থেকে 2026 সালের 28শে ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়। এর মধ্যে 12ই ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূস যখন টাল বাহানা করছিলেন, তখন সেনাবাহিনীর পক্ষ থেকে উদ্বেগ জানানো হয়েছিল। বলা হয়েছিল, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যেতে চায়, ব্যারাকের বাইরে থাকলে সেনাবাহিনীর অপূরণীয় ক্ষতি। গত বছরের 5ই নভেম্বর সেনা সদরে আয়োজিত সংবাদ সম্মেলনে আর্মি সদর দপ্তরের ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ড জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান বলেছিলেন, সরকার ঘোষিত রোডম্যাপ অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন চায় সেনাবাহিনী, যাতে তারা তাদের প্রাতিষ্ঠানিক কাজ চালিয়ে যেতে পারে এবং স্বাভাবিকভাবে ব্যারাকে ফিরে যেতে পারে। সেদিন তিনি বলেছিলেন, সেনাবাহিনীর প্রধান কাজ যুদ্ধের প্রস্তুতি নেওয়া। গত 15 মাস ধরে বাহিনী ব্যারাকের বাইরে নানা চ্যালেঞ্জ মোকাবেলা করছে, যা তাদের নিয়মিত প্রশিক্ষণ ব্যাহত করেছে। এজন্য বিশ্রাম ও পুনর্গঠনের গুরুত্ব রয়েছে। একই রকম বক্তব্য সেনাপ্রধান জেনারেল ওয়াকার বিভিন্ন সময়ে দিয়েছিলেন। সবশেষ গত 15ই ফেব্রুয়ারি সিএএস দরবারে সেনাবাহিনীর সব পদমর্যাদার সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান। সেখানে তিনি বলেছিলেন, নবনির্বাচিত সরকার শপথ নেওয়ার পরই সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। তিনি সেদিন আরো বলেছিলেন, জনগণের স্বার্থে যা করণীয় ছিল সেনাবাহিনী তা করেছে। সেনাবাহিনী এখন নতুন সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে। সরকার নির্দেশনা পেলেই তারা ব্যারাকে ফিরে যাবে। তার সেই বক্তব্যের পর 1.5 মাস পার হয়ে গেছে। নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল, সেগুলো এরই মধ্যে তুলে নেওয়া হয়েছে। 28শে ফেব্রুয়ারি সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার পর তার বাড়ানো হয়নি, কিন্তু সেনাবাহিনীকে ব্যারাকে ফেরত যাওয়ার নির্দেশ দেয়নি সরকার। 111-এর ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের পর এত লম্বা সময়ের জন্য সেনাবাহিনী ব্যারাকের বাইরে সিভিল প্রশাসনের জন্য কাজ করছে। প্রশ্ন হলো,
সেনাবাহিনীকে এখনো সরকার কেন ব্যারাকে ফিরে যাওয়ার নির্দেশ দেয়নি? সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান 15ই ফেব্রুয়ারির বক্তব্যে বলেছিলেন, পুলিশ পুরোপুরি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ না নেওয়া পর্যন্ত সহায়তামূলক ভূমিকায় সেনাবাহিনীর একটি অংশ মাঠে মোতায়েন থাকবে। গত 1 মার্চ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ দাবি করেছিলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র 13 দিনে আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। সূত্রগুলো বলছে, সরকারের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এমনটা দাবি করলেও আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণ নিয়ে সরকার দুটি কারণে চিন্তিত। প্রথমটি হলো 2024 সালের জুলাই আগস্টে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার না হওয়া। গত কয়েকদিনে ঢাকা ও চট্টগ্রামে পুলিশ এমন কিছু তথ্য পেয়েছে যার কারণে সরকারকে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে। দৈনিক সমকালের এক রিপোর্টে বলা হয়েছে, চট্টগ্রামে পেশাদার অপরাধী ধরা পড়লে মিলছে পুলিশের লুট হওয়া অস্ত্র। ছিনতাই, চাঁদাবাজি, খুনসহ নানা অপকর্মে এসব অস্ত্র ব্যবহার হয়। মহানগর ও জেলার 10 থানা থেকে লুট হওয়া অস্ত্রের মধ্যে প্রায় 150 পিস্তল এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে এগুলো সন্ত্রাসীদের হাতে রয়েছে। গত 1 বছরে সন্ত্রাসীদের কাছ থেকে 1 ডজনের বেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সর্বশেষ গত 10 মার্চ নগরের 2 নম্বর গেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী সাজাদ বাহিনীর সদস্য মনিরুল হকের দেহ তল্লাশি করে ডবল মুরিং থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী আল ফালা গলির একটি বাসা থেকে অত্যাধুনিক এসএমজি ও গুলি উদ্ধার করা হয়েছে। গত 1 এপ্রিল রাজধানী ঢাকার পল্লবী থানার আলীনগর এলাকা থেকে একটি 12 বোর শটগান, 27 রাউন্ড কার্তুজ, 10 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি সহ 2 রাউন্ড শটগানের খালি খোসা উদ্ধার করেছে পল্লবী পুলিশ। এই অস্ত্রগুলো থানা থেকে লুট হওয়া। এর আগে রাজধানীর খিলক্ষেত থানা থেকে লুট হওয়া অস্ত্র মিলেছিল চাঁদপুরে। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর বিভিন্ন থানা, ফাঁড়ি, বক্স সহ পুলিশের বিভিন্ন ইউনিট স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুড়িয়ে দেওয়া হয় থানা পুলিশের কাজে ব্যবহৃত গাড়ি। এসব জায়গা থেকে 5,753টি আগ্নেয়াস্ত্র লুট হয়। গোলা বারুদ লুট হয় 6,51,832টি। অন্তর্বর্তী সরকারের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুইবার এসব লুট হওয়া অস্ত্র ও গোলা বারুদের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা করেছিল, কিন্তু কোনো কাজ হয়নি। অবশ্য শেষ দিকে এসে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী দাবি করেছিলেন, লুট হওয়া অস্ত্রগুলো খালে পুকুরে ফেলে দেয় আর উদ্ধার করা যাচ্ছে না। কিন্তু দেখা যাচ্ছে নির্বাচনের পর নানা জায়গা থেকে স্বল্প পরিমাণে হলেও এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হচ্ছে। সেনাবাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী লুট হওয়া অস্ত্রের মধ্যে 62% উদ্ধার করা গেছে। বাকি অস্ত্রগুলো অপরাধীদের হাতেই আছে এমন ধারণা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা গেছে, 1350 বেশি লুট হওয়া অস্ত্র এখনো সন্ত্রাসীদের হাতে রয়ে যাওয়ায় সরকার স্পেশাল উদ্ধার অভিযান পরিচালনার চিন্তা ভাবনা করছে। সে কারণে সেনাবাহিনীকে ব্যারাকে ফেরার নির্দেশ দিচ্ছে না। সাথে আছে আরেকটি কারণ, সেটি হলো জুলাই আগস্টে দেশের 17টি কারাগারে নজিরবিহীন বন্দীদের বিদ্রোহ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ভয়াবহ সেই ঘটনায় 2টি কারাগারের সব বন্দী সহ 5টি কারাগার থেকে 2,247 জন বন্দী পালিয়ে যায়। এদের মধ্যে এখনো 716 জন বন্দীকে গ্রেফতার করতে পারেনি। তাদের মধ্যে 9 জন জঙ্গি সহ 99 জন সাজাপ্রাপ্ত আসামি, 84 জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত রয়েছে। এদের ধরার জন্য বিদেশি কয়েকটি দেশ থেকে চাপ দেওয়া হচ্ছে, কিন্তু জঙ্গি দমনের জন্য আওয়ামী লীগ সরকার আমলে বাংলাদেশে আমেরিকার সরাসরি আর্থিক ও কারিগরি সহায়তায় এবং প্রশিক্ষণে বাংলাদেশ পুলিশের বেশ কিছু বিশেষায়িত ইউনিট ও টিম গঠিত হয়েছিল। এগুলোর মধ্যে আছে সোয়াট, ক্রাইসিস রেসপন্স টিম, কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বা সিটিটিসি এবং অ্যান্টি টেররিজম ইউনিট বা এটিইউ ছিল। অন্তর্বর্তী সরকার আমলে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ আছে এমন কিছু নেতার চাপে সোয়াট ছাড়া বাকি 3টি ইউনিটকে অকেজো করে ফেলা হয়েছিল। বিএনপি সরকার ক্ষমতা আসার পরও পরিস্থিতি উন্নতি হয়নি। পুলিশের গোয়েন্দাদের ধারণা, সেনাবাহিনী পুরোপুরি ব্যারাকে ফিরে গেলে জঙ্গি গোষ্ঠীগুলো আবার সক্রিয় হয়ে মাঠে নামতে পারে। ইতিমধ্যে বিদেশি একটি দেশের রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে জঙ্গি দমনে গঠিত এই ইউনিটগুলো সক্রিয় করার জন্য তাগাদা দিয়েছেন। তবে সরকার একটি সূত্র বলছে,
অতীতে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ছিল, এমন গ্রুপটি চায় না সরকার এই ইউনিটগুলোকে কার্যকর করুক। প্রশ্ন হলো, সরকার তাহলে সেনাবাহিনীকে কতদিন ব্যারাকের বাইরে রাখবে? সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো দিনক্ষণের তথ্য জানা যায়নি। তবে সহসা যে সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে ব্যারাকে ফিরে যাচ্ছে না, এমন আভাস পাওয়া গেছে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে। বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা জারি নিয়ে প্রশ্ন তুলে দেশটির সরকারকে চিঠি দিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের সন্ত্রাসবাদ মোকাবেলায় মানবাধিকার ও মৌলিক স্বাধীনতার প্রচার ও সুরক্ষা বিষয়ক বিশেষ দূত বেন সাওয়েল, নির্বিচার আটক সম্পর্কিত ওয়ার্কিং গ্রুপের যোগাযোগের ভাইস চেয়ারম্যান ম্যাথিউ জিলেট, বিচারক ও আইনজীবীদের স্বাধীনতা সম্পর্কিত বিশেষ দূত মার্গারেট স্যাটারথওয়েট যৌথভাবে এই চিঠি দিয়েছেন। চিঠিতে রাজনৈতিক স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশের পাশাপাশি আওয়ামী লীগের উপর বলবৎ নিষেধাজ্ঞা কেন প্রত্যাহার করা হবে না তার জবাব দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, অন্তর্বর্তী সরকারের সময় গত ডিসেম্বরের শেষ ভাগে জাতিসংঘের এই 3 বিশেষ দূত চিঠি দিয়েছিলেন। অন্তর্বর্তী সরকারকে একাধিকবার চিঠির জবাবের জন্য তারা তাগাদাও দিয়েছিলেন। নির্বাচনের পর বাংলাদেশের বিএনপি সরকারের কাছে ওই চিঠির জবাব চেয়েও বার্তা দেওয়া হয়েছে। সবশেষ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাথে গত 26শে মার্চ জাতিসংঘ মহাসচিবের বৈঠকে বিষয়টি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। জাতিসংঘের ওই নিষেধাজ্ঞা কতদিন বলবৎ থাকবে সেটিও জানতে চাওয়া হয়েছে। চিঠিতে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরে জানতে চাওয়া হয়েছে, অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আরোপের জন্য যেসব আশঙ্কা বা ঝুঁকি থাকার কথা বলা হয়েছে সেগুলোর পেছনে সুনির্দিষ্ট যুক্তি কি কি। সূত্রগুলো বলছে, জাতিসংঘের দূতদের এই চিঠি বিভিন্ন দেশ ও দাতাগোষ্ঠীর কাছেও পাঠানো হয়েছে। বিশ্লেষকরা বলছেন, শেখ হাসিনা সরকারের পতনের পর জাতিসংঘের পক্ষ থেকে এই প্রথম দৃশ্যমান কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত বছরের 10ই মে বাংলাদেশের সন্ত্রাস দমন আইন সংশোধন করে নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল দেশটির তখনকার অন্তর্বর্তী সরকার। এরপর দেশটির নির্বাচন কমিশন দলটির প্রতীক স্থগিত করে এবং শেষ পর্যন্ত দেশটির ইতিহাসে প্রথমবারের মতো আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারেনি। এই নিষেধাজ্ঞা নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনা থাকা সত্ত্বেও অভিযোগ আছে, মোহাম্মদ ইউনূস তার কিংস পার্টিকে সুবিধা দিতে দলটির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করেননি। বিষয়টি নিয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে জাতিসংঘের দপ্তরে বেশ কয়েক দফা চিঠি দেওয়া হয়েছিল। 2025 সালের 8ই আগস্ট লন্ডনের বিখ্যাত ডাউটি স্ট্রিট চেম্বারের 2 আইনজীবী স্টিফেন পাওয়েলস কেসি ও অ্যালেক্স টিনসলে জাতিসংঘের কাছে অভিযোগ দেন। ডাউটি স্ট্রিট চেম্বার ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী বাংলাদেশে আওয়ামী লীগের নিষেধাজ্ঞার বিষয়ে দলটির সভাপতি শেখ হাসিনার পক্ষ থেকে জাতিসংঘের স্বতন্ত্র বিশেষজ্ঞ ও জাতিসংঘের অন্যান্য বিশেষ দূতদের কাছে জরুরি পদক্ষেপের অনুরোধ জমা দেন ডাউটি স্ট্রিট চেম্বার্সের এই 2 আইনজীবী। এছাড়া গত নভেম্বরে দলটির কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নফেল ইউএনডিপি-কে চিঠি দিয়েছিলেন। এসব চিঠির প্রেক্ষাপটে জাতিসংঘের দপ্তর থেকে মোহাম্মদ ইউনূসকে চিঠি দেওয়া হয় গত 29শে ডিসেম্বর। জাতিসংঘের 3 দূতের স্বাক্ষর করা 18 পৃষ্ঠার ওই চিঠিতে বাংলাদেশে একাধিক রাজনৈতিক দলের উপর রাজনৈতিক বিধিনিষেধ, আওয়ামী লীগের উপর আরোপিত সীমাবদ্ধতা, রাজনৈতিক বক্তব্য সমাবেশ এবং ন্যায় বিচারের অধিকারের বিষয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। চিঠিতে আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ ঘোষণা, তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী ও ট্রাইব্যুনাল আইন প্রয়োগ, রাজনৈতিক বক্তব্য সমাবেশে বাধা, গণগ্রেপ্তার এবং ন্যায্য বিচারের লঙ্ঘনের অভিযোগ উল্লেখ করা হয়। চিঠিতে জাতিসংঘের দূতরা বলেছেন, বাংলাদেশে আওয়ামী লীগের বিরুদ্ধে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলো আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সম্পর্কিত চুক্তির অধীনে সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতা, শান্তিপূর্ণ সমাবেশ, মত প্রকাশ এবং ন্যায্য বিচারের অধিকারের পরিপন্থী। চিঠিতে আন্তর্জাতিক মানবাধিকার আইনটিও সংযুক্ত করে দেওয়া হয়েছে।
সেখানে বলা হয়েছে, এভাবে কোনো দলের কার্যক্রম নিষিদ্ধ করা অপ্রয়োজনীয় ও অসামঞ্জস্যপূর্ণ সীমাবদ্ধতার প্রয়োগ। আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রসঙ্গে চিঠিতে বলা হয়েছে, 2025 সালের মে মাসে আইনি সংশোধনের পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও অন্যান্য নেতাদের বিরুদ্ধে বিচার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব কার্যক্রম আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করা হয়। নিষেধাজ্ঞার আওতায় রাজনৈতিক কার্যক্রম, জনসমাবেশ, প্রকাশনা, গণমাধ্যমে প্রচার এবং নির্বাচনে অংশগ্রহণ অন্তর্ভুক্ত ছিল। এছাড়া নির্বাচন কমিশন দলটি নিবন্ধন বাতিল করে, ফলে তারা নির্ধারিত জাতীয় নির্বাচনে অংশ নিতে পারেননি। জাতিসংঘের বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করা সংঘবদ্ধ হওয়ার স্বাধীনতার উপর সবচেয়ে গুরুতর বল প্রয়োগ করার শামিল। এটি শুধু ব্যতিক্রমী পরিস্থিতি প্রয়োগ করা যেতে পারে, যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হয়নি। চিঠিতে আরো বলা হয়, সন্ত্রাস বিরোধী ক্ষমতা ব্যবহার করে কোনো রাজনৈতিক দলকে দমন করা উচিত নয়, বরং সহিংসতার নির্দিষ্ট বিশ্বাসযোগ্য হুমকি মোকাবেলায় তা প্রয়োগ করা উচিত। চিঠিতে আওয়ামী লীগের যোগাযোগ কার্যক্রমে বিধিনিষেধ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে, যার মধ্যে শেখ হাসিনার বক্তব্য প্রচারে বাধা এবং সংশোধিত সন্ত্রাস বিরোধী আইনের অধীন সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত যে কোনো প্রচার নিষিদ্ধ করার কথা উল্লেখ রয়েছে। জাতিসংঘের দূতরা লিখেছেন, এ ধরনের সামগ্রিক নিষেধাজ্ঞা রাজনৈতিক বিতর্ককে স্তব্ধ করে দিতে পারে, যেখানে লক্ষ্য হওয়া উচিত কেবল সহিংসতা বা উস্কানি রোধ করা। সমাবেশ ও নির্বাচন প্রসঙ্গে বলা হয়েছে, আওয়ামী লীগের সমর্থনে সব ধরনের জমায়েতের সার্বিক নিষেধাজ্ঞা অসামঞ্জস্যপূর্ণ বলে মনে হয় এবং একটি বড় রাজনৈতিক দলকে নির্বাচন থেকে বাদ দেওয়া বহুত্ববাদকে ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ভোটারদের প্রকৃত প্রতিনিধি বেছে নেওয়ার সুযোগ সীমিত করে। আওয়ামী লীগের নেতাকর্মীদের যেভাবে আটক ও গ্রেপ্তার এবং নির্যাতন করা হয়েছে তা নিয়েও চিঠিতে উদ্বেগ জানানো হয়েছে। জাতিসংঘের বিশেষজ্ঞরা আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা ব্যক্তিদের, যাদের মধ্যে সাংবাদিক ও আইনজীবীরাও রয়েছেন, গণগ্রেপ্তারের অভিযোগের কথাও উল্লেখ করেছেন। পাশাপাশি হেফাজতে মৃত্যুর ঘটনা, কিছু মরদেহে নির্যাতনের চিহ্ন এবং 2024 সালের আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কিছু সহিংসতার ঘটনার ক্ষেত্রে দায় মুক্তির অভিযোগও তুলে ধরা হয়েছে। এসব বিষয়কে তারা অত্যন্ত উদ্বেগজনক বলে উল্লেখ করে বলেন, সার্বিক দায় মুক্তি আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। শেখ হাসিনার মামলার বিষয়ে চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায্য বিচারের নিশ্চয়তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে পছন্দ মতো আইনজীবী না পাওয়া, প্রতিরক্ষা প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় না দেওয়া এবং বিচার প্রক্রিয়ার রাজনৈতিক প্রভাব। বিশেষজ্ঞরা সতর্ক করে বলেন, ন্যায্য বিচারের মানদণ্ড লঙ্ঘিত হলে আন্তর্জাতিক আইনের অধীনে মৃত্যুদণ্ডকে ইচ্ছামতো বা অন্যায় হিসেবে গণ্য করা হতে পারে। চিঠির শেষে বাংলাদেশ সরকারের কাছে 10টি বিস্তারিত প্রশ্ন তুলে ধরা হয়েছে, যার মধ্যে জানতে চাওয়া হয়েছে, কবে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে দেয়া হবে। চিঠিতে বলা হয়েছে, সরকারের যে কোনো জবাব 60 দিনের মধ্যে প্রকাশ করতে হবে। একই সঙ্গে বাংলাদেশকে এসব পদক্ষেপ পর্যালোচনা ও সংশোধনের আহ্বান জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েকটি সূত্র বলছে, অন্তর্বর্তী সরকার আমলে নির্বাচনের আগে এ চিঠির জবাব দেওয়ার জন্য বেশ কয়েকবার তাগাদা দেয়া হয়েছিল। তখন সরকার থেকে বলা হয়েছিল, নির্বাচনের 1.5 মাস আগে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া সম্ভব নয়। পরবর্তী নির্বাচিত সরকার এসে বিষয়টির ব্যাপারে পদক্ষেপ নেবে। নির্বাচনের আগে জাতিসংঘের প্রতিনিধিরা বিষয়টি নিয়ে কয়েকটি রাজনৈতিক দলের সাথেও কথা বলেছেন। জানা গেছে, নির্বাচনের পর নতুন সরকারের কাছে আবার বিষয়টি জানতে চেয়ে বার্তা দেওয়া হয়েছে। এমনকি গত 26শে মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের এক বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানেও জাতিসংঘের কর্মকর্তারা বিষয়টি নিয়ে জানতে চেয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, জাতিসংঘের এই চিঠির উত্তর বা বর্তমান পরিস্থিতি নিয়ে ক্ষমতাসীন তারেক রহমানের সরকারকে জবাব দিতে হবে। চিঠিতে সুনির্দিষ্টভাবে অভিযোগ নয়, বরং এগুলোর সম্পর্কে সুনির্দিষ্ট উত্তর জানতে চাওয়া হয়েছে।
জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন, গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের স্বাধীন ও নিরপেক্ষ আদালতে ন্যায্য বিচারের মাধ্যমে জবাবদিহির আওতায় আনা উচিত। একই সঙ্গে তারা সতর্ক করেছেন, এমন সামগ্রিক রাজনৈতিক নিষেধাজ্ঞা থেকে বিরত থাকতে হবে যা পুরো একটি দল, তার সমর্থক এবং বৃহত্তর গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করে। ফলে এই চিঠিটি শুধু আওয়ামী লীগের আন্তর্জাতিক অবস্থানের জন্যই নয়, বরং রাজনৈতিক বহুত্ববাদ, যথাযথ আইনি প্রক্রিয়া, নির্বাচনে অংশগ্রহণ এবং মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী প্রশাসনের অধীনে আইনের শাসন সম্পর্কিত বৃহত্তর প্রশ্নগুলোর জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকবে। কারণ চিঠিটি আন্তর্জাতিক বিভিন্ন পক্ষগুলোকেও পাঠানো হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যেসব আন্তর্জাতিক শক্তি এতদিন অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলতো, তারা এখন এই চিঠির রেফারেন্স তুলে ধরে অগ্রগতি জানতে চাইবে। এখন এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী পর্বে।